তারা বেরোতে পারতো না, বিএনপি ঘর থেকে বেরোতে পারতো না। এগুলি তো বুঝতে হবে। আদৌ কি ইলেকশন হয়েছে? ভোটাধিকার তো নেই, ছিলই না, মানুষের ভোটাধিকার বলতে শব্দটা ছিলই না। এগুলি কি আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা ঠিক হয়নি। প্রিয় দর্শক, আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি 5ই অগাস্ট 2024 সালে এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর্যায়ে তিনি হেলিকপ্টার যোগে ওখানে চলে যান এবং তারই চলে যাওয়ার পিছনে বাংলাদেশ সামরিক বাহিনী বা আর্মি যেটা বলেন, তাদের একটা প্রত্যক্ষ সহযোগিতা ছিল। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় এটাকেই তারা মনে করেছিলেন সর্বোচ্চ পন্থা। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে সেখানে আছে। তিনি মাঝে মাঝে কথাবার্তা বলেন এবং বিভিন্ন ভারতের সংবাদ মাধ্যম, পত্রপত্রিকা তাকে নিয়ে বিভিন্ন মুখরোচক শব্দ ব্যবহার করে সেখানে অনেক কিছু বলার চেষ্টা করে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি ভাবছেন? তার এই ভাবনাগুলো সম্ভবত প্রথম ব্যাপক আকার আসলো ভারতের এনডিটিভিতে এক সাক্ষাৎকারে তিনি অনেক কিছু বলেছেন। এরপরে দেখা গেল তিনি রয়টার্সের সাথে এই গত বৃহস্পতিবার, অর্থাৎ সম্ভবত 9 জুলাইতে একটা অনেক কিছু বলেছেন। এইখানে তিনি বক্তব্য রেখেছেন তার পূর্ববর্তী বক্তব্যের সাথে মিল রেখে। এনডিটিভির সাথে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এই বছরই। এখন স্পষ্ট করে বলছেন তিনি রয়টার্সকে, তিনি দেশে ফিরবেন ডিসেম্বর মাসে। এবং শুধু ফিরবেনই না, তিনি তার নেতা কর্মীরা যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন ধরেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আবুধাবি, দুবাই, বিভিন্ন জায়গায়, ফ্রান্স, কানাডা, দিল্লিতে আছেন, ক্যালকাটায় আছেন, তাদের সবাইকে বলেছেন তারা যাতে দেশে ফিরে এবং তিনিও দেশে ফিরবেন এবং তিনি আত্মসমর্পণ করবেন। অর্থাৎ তিনি আদালতের মাধ্যমে তিনি তার মামলা ফেস করবেন। ইতিমধ্যে আমরা জানি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তার কয়েকজন মন্ত্রী সহ, এবং এই বিষয়টি তিনি জানেন। তিনি চাচ্ছেন যে কোনো পরিস্থিতিতে তিনি দেশে আসবেন। হয়তো দিল্লিতে অবস্থান করাটা তিনি মোটেই এখন তাকে উপযোগী মনে করতেছেন না। তার অবস্থানের কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং দিল্লি তার অবস্থানের কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যে বেশ টলমল অবস্থায় আছে। এই অবস্থার ভিত্তিতে তিনি বলছেন আসবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বলেছেন যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, তার ভাষায় আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার তাহলে কিছু ভুলভ্রান্তি হয়েছে, হতেই পারে, অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তিনি কিন্তু গণ অভ্যুত্থানটাকে দেখছেন, গণ অভ্যুত্থান তিনি মনে করতেছেন এটা চক্রান্ত, তাকে আনসিট করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য এটা ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ছেড়েছেন। মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন তার প্রতি প্রচণ্ড রয়েছে এবং সেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো বৈদেশিক শক্তি সেটাকে কাজটা করেছে। মূলত তিনি প্রকারান্তে আমেরিকায় কিন্তু দোষারোপ করেছেন। এখন প্রশ্ন হলো, তিনি কি কিছুই করেননি? তিনি কি অপরাধ করেননি? তার ভিতরে এখনো কিন্তু সেই ধরনের অনুভূতি নেই যে অন্যায় করেছে। তিনি বলেছেন এটা জনগণ দেখবে। তিনি আরো বলেছেন আমাকে শাস্তি দিয়েছে দেখ, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের সমর্থন থাকলে আওয়ামী লীগ ক্ষমতা যাবে, না থাকলে যাবে না। ব্যাপারটা এত হালকাভাবে দেখেছেন যে খুবই দুঃখজনক ঘটনা। এত বড় একজন রাজনীতি হিসাবে 44 বছর ধরে তিনি পার্টির চেয়ারম্যান পদে আছেন, তিনি কিভাবে চিন্তা করছেন যে আওয়ামী লীগের সাধারণভাবে, মানে এত সাধারণভাবে কোনো অপরাধ করে নেই, কোনো ত্রুটি করে নেই, এই যে হত্যা, গুম, অত্যাচার যেটা হলো দীর্ঘ এই 24, মানে বিশেষ করে তার সময়কালটা, তার সময়কালে এই দীর্ঘ 17 বছরে কি না হয়েছে তিনি সবই জানেন। এখন তিনি তার এই দোষটা, সরকার প্রধান হিসাবে তো তার সরকারি দোষ নেবে, তার ঘাড়েই পড়বে। তিনি প্রকারান্তে বোঝাতে চাচ্ছেন তিনি কোনো অপরাধ করেননি। অপরাধটা কে করলো? অপরাধটা যারাই করেছে তারা তার প্রশ্রয় করেছে। কেন সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী এত বাড়াবাড়ি করলো? কি জন্য তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল? কেন তারা এত দুর্নীতি করলো? কে প্রশ্রয় দিয়েছিল? ঘুরে ফিরতে একই কথা আসবে, আওয়ামী লীগ, অর্থাৎ প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু এই দোষগুলো নিতে তার ঘাড়ে নিতে চাচ্ছেন না। এবং তার অভিব্যক্তি এরকম, আমি তো গুলি করিনি, গুলি যারা করেছে তারা বুঝবে। তাহলে এই বিষয়গুলি কিন্তু এখনো বুঝতেছেন না। কোনো একটা সরকারের যখন পতন হয়, তখন তো এই জন্যই পতন হয় তার কিছু অবৈধ কার্যকলাপ থাকে। যেমন নির্বাচনটা কেন হলো 24 সালে? দরকার ছিল নির্বাচনটা? এভাবে ছিল না। বিরোধী দল বলতে কোনো শব্দ ছিল? ছিল না।
এমপি যার নমিনেশন দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে বলে সেই বলতে শব্দটা ছিলই না। এগুলো কিছুই তিনি বুঝতে চাচ্ছেন না। তার একটি কথা, আওয়ামী লীগ একটা বড় দল, এটা জনসমর্থন আছে, জনগণ তাকে চায়, তার প্রতি অন্যায় করা হয়েছে, তিনি ক্ষমতা যান। এটা তো ওই ব্যক্তি। কিন্তু সংবাদ বিশ্লেষণে দেখা যাচ্ছে, যেটা প্রথম আলো আজকে সংবাদ বিশ্লেষণ করেছে, তারা সংবাদ করে নেই। কারণ শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আছে। সেই কারণে আমাদের প্রথম আলো পত্রিকা অত্যন্ত বিজ্ঞতার সাথে, বিচক্ষণতার সাথে তারা বিশ্লেষণ করেছে। যদি সেই বিশ্লেষণ দৃষ্টিকোণ থেকেও যদি আমি দেখি এবং আমি নিজেও যদি বলি আমিও বিশ্লেষণ করছি, তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে এটি, শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী 44 বছর বয়স। তিনি এখনো বাংলাদেশের জনগণের পালস পুরোপুরি বুঝতে পারেননি। তিনি এখনো বাংলাদেশকে দেখছেন আওয়ামী লীগের একটা নির্দিষ্ট চশমা দিয়ে। ঠিক না, চশমাটা বড় করতে হবে। দেশ জনগণ আরো বড়, আরো জনশক্তি, জনসমর্থন শুধু আওয়ামী লীগের তো নাই। তাকে বুঝতে হবে 17 বছর শাসনে কোথায় ত্রুটি বিচ্যুতি ছিল, কোথায় দুর্নীতি ছিল, কোথায় আমলারা, আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী অতি বাড়াবাড়ি করেছিল, কেন তিনি করেননি, কেন পোস্টিং প্রমোশন তিনি দিয়েছে তাদেরকে, এগুলির হিসাব তাকেই দিতে হবে তো। এবং সবচেয়ে বড় কথা, জামাত ইসলামকে ব্যান করেছিলেন তিনি, তিনি তো করে হবে। নিরপরাধ লোকেরা কিন্তু গুম হয়ে গেছে, কোনো প্রমাণ নেই, রাখছে না, কিন্তু এগুলো তো প্রমাণিত হচ্ছে এখন। শেখ হাসিনা যদি এই বাস্তব সত্য উপলব্ধি করতে না পারে যে আমার ত্রুটি বিচ্যুতি ছিল, আমি অন্যায় করেছিলাম, এবং আমি সরাসরি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে একজন, শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে সরাসরি জাতির কাছে বলতে হবে, আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। যেটা 1996 সালে নির্বাচনের আগে তিনি অত্যন্ত আবেগপ্রবণভাবে বলেছিলেন ওই সময় ত্রুটি বিচ্যুতির জন্য, এবার কিন্তু বলছেন না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ভিতরে উপলব্ধি না আসবে যে আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি, আমি গণতন্ত্র টুকটি ধরেছি, আমার এই অন্যায় অবিচারের জন্য আমার আমার বিচার হতে হবে, আমি ফেস করব, কিন্তু আমি স্বীকার করি আমি করেছি, তার এই স্বীকৃতি কিন্তু তার মর্যাদা বাড়াবে। আর স্বীকৃতি স্বীকার না করে বলেন আমাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে, আমি ছিলাম, ঠিকভাবে ছিলাম, তাহলে মনে হয় তার রাজনীতি জীবনে আরেকটা কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। এবং আমি বিশ্বাস করি তিনি যেহেতু আস্তে আস্তে কথা বলছেন, ভবিষ্যতে তারও কথা বলবেন। আমি জানি না তো কতজন নেতা করে ফিরে আসবে তার সাথে। কথা বলা সহজ, ফিরা সহজ না। সুবিধা যারা পেয়েছে তারা তো সহজে তার সাথে আর আসতেছে না, যত কথাই বলেন। তারপরে দেখেন শেখ হাসিনা কিন্তু 80 বছরের কাছাকাছি চলে গেছে, বায়োলজিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি। তিনি যত যাই বলেন না কেন, তিনি আগের মতো নাই। একজন মহিলা হিসাবে কিন্তু তার একটা প্রাকৃতিক সীমাবদ্ধতা তৈরি হয়ে গেছে। তিনি কথা বলতে পারেন, বলবেন, দলের নেত্রী ছিলেন, এখনো আছেন, সেটা ভিন্ন কথা। তিনি যদি বাস্তবতা স্বীকার করে সবকিছুকে একটা ফাঁচে নিয়ে আসেন, তখন রাজনীতির পিকচারটা হয়তো তার পক্ষে কিছুটা আসবে, অথবা জাতি মনে করবে যে না, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং জাতির কাছে লজ্জিত, এবং তিনি বুঝতে পেরেছেন, বলেছেন, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন। এটা ভিন্ন প্রেক্ষাপট, এতে কিন্তু তার অপরাধ কিন্তু দূর হয়ে যাবে না। এটা হচ্ছে তার ব্যক্তি শেখ হাসিনার সভাপতি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে আত্মস্বীকৃতি। এই আত্মস্বীকৃতি অতি জরুরি। অন্যথায় মনে হয় না আওয়ামী লীগের জন্য সামনে যেভাবে তিনি ভাবছেন সব ঠিক হয়ে যাবে, ঠিক হবে না। মানুষ সহজে সবকিছু ভুলে না, মনে রাখে। এটাকে কখনো কিন্তু মুখের কথা দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া যায় না। এই উপলব্ধি তার জন্য খুবই জরুরি। ঐতিহাসিক সত্যতার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার কথা বলতে হবে এবং কায়ে মনোবাক্যে বলতে হবে, আমি শেখ হাসিনা স্বীকার করছি, ভুল করেছে, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে গণতন্ত্র। এগুলোর জন্য আমি জাতির কাছে লজ্জিত, ক্ষমাপ্রার্থী। এটা হলো তার একটা ব্যক্তিগত এবং দলীয় অবস্থান থেকে তার স্বীকৃতি। এরপর বিচারে তার যে বিচার হবে সে তো ভিন্ন কথা, সেটা ফেস করবেন, জনগণের পাশে দাঁড়াবেন। এটি হলো বাস্তবতা। ধন্যবাদ।